এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতদিন আমরা ব্যতিচারের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব শেষ করেছি। আজকে আমরা যে নতুন টপিকটা পড়বো সেটা হচ্ছে স্থির তরঙ্গ। তো স্থির তরঙ্গ জিনিসটা কি? আগে প্রথম আমরা এখানে কিছু একটা লেখা আছে, এটা পড়ে নিই। উপরিপাতনের ফলে যদি লব্ধি তরঙ্গ এক এক কণাতে বিস্তারের মান তৈরি করে, এখানে একটু ভুল লেখা আছে, বিস্তারের ভিন্ন ভিন্ন মান তৈরি করে, এখানে হবে ভিন্ন মান তৈরি করে। তার মানে উপরিপাতনের ফলে যদি এই লব্ধি তরঙ্গ মানে দুইটা তরঙ্গ, যখন এই যে একটা তরঙ্গ এই যে একটা তরঙ্গ, এখানে আমরা একটা মার্কার নিই, এই একটা তরঙ্গ এই একটা তরঙ্গ, এই দুইটা যদি উপরিপাতন হয়, উপরিপাতনের ফলে যদি এই ভিন্ন এই লব্ধি যে তরঙ্গটা পাবো, এই যে লব্ধি তরঙ্গটা পাবো সেটার হচ্ছে বিস্তার বিভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন মান হয়, তাহলে সেটা হচ্ছে তোমার কি স্থির তরঙ্গ। তো জিনিসটা কেমন দেখো, এইখানের পরে আমরা একটা হচ্ছে কি দেখবো, ওটাকে বলে জিআইএফ দেখবো বা স্টিকার দেখবো, যেটাতে আরো ভালোভাবে বুঝবে। এখানে আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখো, একটা তরঙ্গ আছে, এইটা হচ্ছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, তার মানে কোন দিক যাচ্ছে? এই তরঙ্গটা যাচ্ছে এই দিক থেকে এই দিকে, এই তরঙ্গটা যাচ্ছে এই দিকে, আর এই লাল তরঙ্গটা যাচ্ছে এই দিকে, লাল তরঙ্গটা যাচ্ছে হচ্ছে তোমার এই দিকে। দুইটা তরঙ্গ দুই দিকে যাচ্ছে, যাওয়ার ফলে কি হচ্ছে? যাওয়ার ফলে হচ্ছে কি, এই দুইটা যখন একটা আরেকটার উপর উপরিপাতিত হচ্ছে, উপরিপাতিত হইলে দেখো এরকম একটা ওয়েভ সৃষ্টি করতেছে। এটা লব্ধি তরঙ্গটা এটা হচ্ছে, দেখো একই দিকে আছে, দেখে এটা পিক বেড়ে গেছে, এটা পিক নিচের দিকেও বেড়ে গেছে। দেখো একই দিকে লব্ধি হইলেও এই দেখো এই বিন্দুটা যেখানে ছিল, এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা কিছু বিন্দু কিন্তু একই জায়গায় আছে। এই দেখে মনে হচ্ছে এরা সরতেছে না, এরা এইখানেই আছে, মানে এইটাই উপর নিচে হবে কিন্তু এখানে সরতেছে না। দেখো এখান থেকে যখন এখানে চলে আসলো, এটা কি হবে? একবার তরঙ্গটা উপর দিক আসবে, এরকম হবে, হওয়ার পর আস্তে আস্তে কি এটা নিচে নামা শুরু করবে না, আস্তে আস্তে নিচে নামতে নামতে একদম সমান হয়ে যাবে। সমান হয়ে ঠিক আবার উল্টা দিকেও সেম কাহিনী হবে। সব কিছুই হচ্ছে হওয়ার পরে দেখো এই বিন্দুটা যেখানে ছিল সেইখানেই আছে, এই বিন্দুটা যেখানে ছিল সেইখানেই আছে লব্ধি তরঙ্গে। এই বিন্দুগুলো কিন্তু একই জায়গায় আছে, এই যে অনেকটা দেখা যাবে এরকম একটু পর পর এই বিন্দুগুলো একই জায়গায় থাকবে, তার অবস্থানে থাকবে এবং পাশে এই উপর নিচে হইতে থাকবে। এখানে এই জিনিসগুলোই লেখা আছে যে কোন দিক থেকে আপতিত হইলে কেমন হবে, সেই জিনিসগুলো এখানে লেখা আছে। এটা অত দরকার নেই ভাই, আমরা দেখি তোমাদের ইয়া একটা স্টিকার দেখি। তাহলে এখানে যাই, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। তাহলে দেখো আমরা একটা স্টিকার দেখি, এইখান থেকে কোথায় ডেস্কটপে আসি। এই দেখো এখানে কি হচ্ছে, এই তরঙ্গটা দেখো একবার কি হচ্ছে, এই তরঙ্গটার লব্ধি কি হচ্ছে দেখো, এই তরঙ্গটা একবার উপরে উঠতেছে একবার নামতেছে, বিভিন্ন সময় এই লব্ধি তরঙ্গটার বিস্তার কিন্তু ভিন্ন হচ্ছে। দেখো বিস্তার ভিন্ন হচ্ছে, তোমার বিস্তার ভিন্ন হলেই এই দেখো একবার উপরে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, কিন্তু দেখো এই বিন্দুটা কিন্তু কখনো সরতেছে না, এই বিন্দুটা কখনো সরতেছে না, এই বিন্দুগুলোর জায়গায় আছে। এই দেখো এই বিন্দুগুলো কিন্তু কখনো মুভ করতেছে না, এই বিন্দুগুলো নিজের জায়গায় আছে। দেখে কি মনে হচ্ছে যে এই তরঙ্গগুলো কি হচ্ছে, যে তরঙ্গ তো সঞ্চালিত হচ্ছে কিন্তু মনে হচ্ছে তরঙ্গটা একই জায়গায় আছে, তাই না? এই যে যেই জিনিসটা আমরা দেখলাম, এই জিনিসটাই হচ্ছে তোমার কি স্থির তরঙ্গ। তো স্থির তরঙ্গ হওয়ার আবার কিছু শর্ত আছে, শর্তগুলো দেখি। দেখো স্থির তরঙ্গ হওয়ার শর্ত কি, এখানে কি লিখছে? কখনো পরিবর্তনের ফলে স্থির তরঙ্গ তৈরি হবে। এই যে শর্ত, এগুলো হচ্ছে স্থির তরঙ্গ হওয়ার শর্ত। স্থির তরঙ্গ হওয়ার শর্ত, প্রথম শর্তই কি, তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। তার মানে কি, কম্পাঙ্ক মানে কি, ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। দুইটা F1 ইকুয়াল টু F2 হতে হবে, যে ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। আর ফ্রিকোয়েন্সি যদি সমান হয়, আমরা এর আগের ক্লাসে দেখছি যে ফ্রিকোয়েন্সি সমান হলে ল্যামডা 1 আর ল্যামডা 2 বা তরঙ্গ দৈর্ঘ্য দ্বয়ও সমান হবে, সাথে তোমার কৌণিক কম্পাঙ্কগুলোও কি হবে, সমান হবে। তারপরে 2 নম্বর শর্ত কি, 2 নম্বর শর্ত হচ্ছে দুইটি তরঙ্গ একে অপরের বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে তোমার হচ্ছে উপরিপাতন করবে। তার মানে এখানে যদি আমরা গত পেজে আসি, এই দেখো এই তরঙ্গটা গেছিল কিন্তু এই দিক থেকে, এই যে নীল তরঙ্গটা গেছিল এই দিক থেকে, আর লাল তরঙ্গটা আসছিল এই দিক থেকে, দুইটা কিন্তু দুই দিক থেকে আসছে। এই তোমার স্থির তরঙ্গ তৈরি করার জন্য কিন্তু এটাও একটা হচ্ছে শর্ত। তারপরে 2 নম্বর শর্ত গেল। তো এই দুই দিক থেকে যখন আসে, আমরা এইটা হচ্ছে আগেই জানছি যে দশা পার্থক্য, যখন একটা তরঙ্গ এই দিক থেকে আসতেছে আর একটা তরঙ্গ এই দিক থেকে আসতেছে, তখন তাদের দশা পার্থক্য হইতে হবে 180 ডিগ্রি বা পায়ের সমপরিমাণ বা 180 ডিগ্রি। আর দশা পার্থক্য আমরা যে পথ পার্থক্য ইকুয়াল টু দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এরকম সূত্র করছিলাম না? দশা পার্থক্য ইকুয়াল 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। সেখান থেকে যদি পথ পার্থক্য বসাই বের করি, 180 ডিগ্রির মান বসে বা পায়ের মান বসায়, তাহলে এই ল্যামডা বাই 2 পাবো আমরা।
সূত্র কি পড়ছিলাম, পথ পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, সরি এখানে পথ না, এখানে এটা হবে দশা, তাহলে আমরা এখন দশা মানে 180 যদি বসাই, 180 বসাইলে এখানে হচ্ছে 180/2 পাই ইন্টু ল্যামডা ইকুয়াল টু, এটা হবে পথ পার্থক্য। তাহলে তোমার 180 যদি 180 বসাই তাহলে এগুলো কেটে যাবে না, এই 180 আর পাই কেটে যাবে না, কারণ আমরা হচ্ছে 180 ডিগ্রি অথবা পাই যে কোনো একটা, তার মানে এখানে নিচে পাই আছে তার জন্য উপরে আমরা পাই বসাইলাম। তাহলে দেখো ল্যামডা/2 পড়ে থাকলো, এই যে ল্যামডা/2 পথ পার্থক্য। আর তরঙ্গদৈর্ঘ্যের বিস্তার সমান হয়তো, এখন যদি বিস্তার সমান না হয় তুমি দেখো এখানে এই যে এইগুলো কিন্তু বিস্তার সমান হয়েছে, যে বিস্তার সমান হয়েছে দেখে এরকম মনে হচ্ছে। এখন যদি বিস্তার সমান না হইতে তাহলে এই যে কোন চিত্রগুলো কেমন হইতো, এই দেখো এইখানে বিভিন্নগুলো বিস্তারের ভিন্নর চিত্র দেওয়া আছে, এই যে বিস্তার সমান হইলে এরকম হবে, বিস্তার ভিন্ন হইলে এরকম হবে। তো আর একটা জিনিস যে দেখো, আমরা যে তরঙ্গ দেখেছি এর আগে যে তরঙ্গগুলো দেখেছি আমরা, এই যে এরকম না অগ্রগামী তরঙ্গ, এখান থেকে একটা কণাকে বা ছানাকে এই কণা শক্তি সঞ্চারিত করে আস্তে আস্তে সামনে নিয়ে যায় না। ধরো এখানে একটা ফুটবল রেখে দিলাম আমরা, এখানে যদি একটা ফুটবল রেখে দিই, এই তরঙ্গ কি করবে, এই ফুটবলটাকে আস্তে 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 সামনের দিকে অগ্রসর করবে এই তরঙ্গের দিকে, তাই না? কিন্তু স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ কিন্তু তা করতে পারে না। স্থির তরঙ্গ কি করে দেখো, তোমার যদি আমি এখানে আসি, ধরো আমি এখানে একটা ফুটবল নিলাম বা যে কোনো একটা বল আছে এখানে, এই বলটা কি হবে, এখানে না নিয়ে আমরা এই বলটা মাঝখানে নিই, এখানে একটা বল আছে, এই বলটা এই তরঙ্গটা কি করবে, এই বলটা সে তার জায়গার ভিতরেই আগাপিছা করতে পারবে। তার মানে এই যে এই অঞ্চল থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, এইটুকের মধ্যেই এই বলটা নড়াচড়া করতে পারবে, এর বাইরে কিন্তু যাবে না। তার মানে এটা কি স্থির থাকলো না, বলটা একই সামনে আগাচ্ছে না, এইটুকু রেঞ্জের মধ্যেই সে আগা পিছা করতেছে। দেখো এইটুকু এই রেঞ্জ যদি এরকম করে বিবেচনা করে, এখানে কিন্তু আগা পিছা হচ্ছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। তাইলে এখানে যদি আমরা একটা বল রাখি, এই বলটা হয় এই পর্যন্ত আসবে, অথবা আস্তে 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 দেখো প্রত্যেকটা বিন্দুর কিন্তু বিস্তার ভিন্ন, আমি যে প্রথমে যে বলেছিলাম বিস্তার কিন্তু ভিন্ন হচ্ছে, তাই না? এই জিনিসটাই আমরা হচ্ছে জানলাম। তাইলে তার মানে শক্তি সে নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখবে, এই নির্দিষ্ট সীমার ভিতরে শক্তি যাতায়াত করতে পারবে, তার বাইরে যাইতে পারবে না। তাইলে আজকে আমরা এই স্থির তরঙ্গ নিয়ে ডিটেলস জানবো, যে দুইটা যে তরঙ্গ এই দিক থেকে একটা যাচ্ছে, এই দিক থেকে একটা আসতেছে, এই দুইটা সমীকরণ কি হবে এবং এদের লব্ধির সমীকরণ কেমন হবে। তো দেখো ভাই, এখন আমরা পরের পেজে যাই। পরের পেজে গেলে কি হয়, এখানে দেখো, এখানে হয়েছে কি, এখানে দুইটা তরঙ্গ। আচ্ছা, প্রথমে আমরা বলি নিই যে বিপরীত দিক থেকে আসা দুইটা তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের স্থির তরঙ্গ তৈরি করা। তার মানে এই স্থির তরঙ্গ দুইভাবে তৈরি হতে পারে, একটা এই দিক থেকে একটা তরঙ্গ গেছে এবং এই দিক থেকে আর একটা তরঙ্গ আসছে, দুইটা তরঙ্গ আপতিত হয়ে স্থির তরঙ্গ তৈরি করতে পারে। অথবা এরকমও হইতে পারে যে এইখান থেকে একটা তরঙ্গ গেছে, যে এই প্রান্তে ধাক্কা খেয়ে আবার ফেরত আসছে, এইভাবেও কিন্তু সে স্থির তরঙ্গ তৈরি করতে পারে। যে কোনো এক উপায়ে সে স্থির তরঙ্গ তৈরি করতে পারে। তো আজকে আমরা প্রথম উপায়টা নিয়ে আলোচনা করব, তার মানে দুই দিক থেকে দুইটা তরঙ্গ আসবে, এসে স্থির তরঙ্গ তৈরি করবে। তো প্রথমে এইখানে আমি তাই লিখে দিচ্ছি যে বিপরীত দিক থেকে আসা দুটি অগ্রগামী তরঙ্গের যখন স্থির তরঙ্গ তৈরি করে। তার মানে দেখো একটা তরঙ্গ এই যে এইখান দিয়ে যে নীল তরঙ্গটা এদিক দিয়ে গেছে এবং সবুজ তরঙ্গটা এদিক থেকে আসছে, এদের দুইজনের জন্য আমরা এই যে ডানমুখী তরঙ্গের ফলে কণার সরণ এবং বামমুখী তরঙ্গের ফলে কণার সরণ লিখছি। দেখো এটার জন্য আমরা হচ্ছে সূত্র লিখছি, সরি সমীকরণ লিখছি, ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস এক্স। আর বাম দিকমুখী মানে এই যে সবুজটার জন্য আমরা লিখছি ওয়াই টু ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি প্লাস এক্স। এখন এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স এটা আসলে হচ্ছে চিহ্নের জিনিসগুলো বসাইছি, কারণ আমরা সাধারণত বাম থেকে ডান দিকে যে অঙ্কগুলো যায় সেগুলোর স্মরণ বোঝাতে মাইনাস ব্যবহার করি এবং মাইনাস এক্স দিয়ে বোঝাই। তাইলে তার বিপরীত দিকে যেটা আসতেছে সেটা অবশ্যই প্লাস দিব না। এমন না যে এইটা মাইনাস দিয়ে লেখা যাবে না, তুমি যদি এইটা এখানে মাইনাসের বদলে প্লাস দাও, এখানে তাইলে তোমার মাইনাস দিতে হবে, কারণ কি একটা আর একটার বিপরীতমুখী হয় আমরা এখানে চিহ্নটা বিপরীত দিয়েছি। এছাড়াও দেখো এই তরঙ্গের জন্য, এই নীল তরঙ্গের জন্য তোমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো কারণ তরঙ্গ দৈর্ঘ্য এইখান থেকে আবার এই সেম পর্যায়ে আসা পর্যন্ত, তাই না? আমি এখানে অর্ধেক নিছি, এখানে একটু ভুল হয়েছে, তাই না ভাই? তাইলে আমরা একটু ঠিক করে দিই, এইটা হবে হচ্ছে এই দাগটা হবে এই পর্যন্ত,
তাই না? কারণ এইখান থেকে এই পর্যন্ত আসলে তো একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, আর সবুজটাও তাহলে একটু আমরা ভুল দিয়েছি, সবুজটা এইখান থেকে এইখান পর্যন্ত, তাইলে এই পর্যন্ত। তাইলে এই দুইটা হচ্ছে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা ওয়ান ল্যামডা টু, তারপরে তরঙ্গের বিস্তার দেওয়া আছে ল্যামডা ওয়ান আর সরি এ ওয়ান আর এ টু। এইগুলো দেখো আমরা কিছুক্ষণ আগে শর্ত দেখলাম যে তোমার কেমন শর্ত হইতে হবে, শর্ত অনুযায়ী এগুলো কিন্তু সেম হইতে হবে। তার জন্য আমি সূত্রে কিন্তু কোথাও এ ওয়ান এ টু বসাই নাই, ল্যামডা ওয়ান ল্যামডা টু বসাই নাই, সবগুলো সেম বসাইছি, কারণ আমাদের শর্ত মানতে হবে। আর এই চিত্র দেখো, এখানে আমি যে চিত্রটা আঁকাইছি বা চিত্রটা অ্যাড করছি সেটার চিত্র কিন্তু দেখো দুই মুখ খোলা, এখানে কিন্তু উপর থেকে শুরু হয়েছে, একদম মুখ বন্ধ থেকে শুরু হয়নি, এখান থেকে উপরে শুরু হয়েছে এবং এখানে কিন্তু উপরে এই খোলা মুখেই শেষ হয়েছে। যদি এই তরঙ্গ দুইটা এইখান থেকে শুরু হইতো, মানে মুখ বন্ধ থেকে শুরু হইতো, তাইলে কিন্তু সেটা অন্য কেস হইতো। এখানে এরকম যদি তোমার পরীক্ষার প্রশ্নে কিন্তু তোমার এরকম স্থির চিত্র দেওয়া থাকবে, আর স্থির চিত্র যদি দেওয়া থাকে, স্থির চিত্র যদি দেওয়া থাকে দুই মুখ খোলা থাকলে বুঝবা এই কেসটা বলছে, বিপরীত দিক থেকে আসা দুটি অগ্রগামী তরঙ্গ তোমার স্থির তরঙ্গ তৈরি করছে, দুই পাশের মুখ যদি খোলা থাকে, তাই না? তাইলে মনে রাখবা, কিন্তু ভালোভাবে খেয়াল করবা যে মুখ দুইটা খোলা নাকি বন্ধ। এটা খোলা মুখ নিয়ে আলোচনা করতেছি, তাইলে খোলা মুখ নিয়ে আলোচনা করলে এই প্রথম কেসটা হবে। তাহলে পরের পেজে আমরা এখন যাই লব্ধি বের করি দেখি। তাহলে দেখো ভাই, এটা লব্ধি কি হবে, এই লব্ধিটা আমরা পরের পেজে হিসাব করি। লব্ধিটা হবে তোমার, দেখো কণাটির লব্ধি সরণ ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এখন মানগুলো বসাইলাম, ওয়াই ওয়ান আর ওয়াই টুর মান বসাইলে এখন দুই পাশে দেখো এ আছে না, তে দুই পাশে এ আছে, এ থেকে আমি হচ্ছে এটা কমন নিলাম, এ কমন নিলে এই সাইন তার পরবর্তী দেখো সাইন এইটুককে আমি ধরলাম সি, এইটুকে যদি সি ধরি আর এইটুককে যদি আমরা ডি ধরি, তাহলে আমরা হচ্ছে ত্রিকোণমিতির সাইন সি প্লাস সাইন ডি সূত্র জানি না, সাইন সি প্লাস এই যে এইটুক সহ সাইন সি প্লাস সাইন ডির যদি বসাই তাইলে কিন্তু ক্যালকুলেশন করলে আমার এরকম আসে। এখন আমি কিছু অংশ কিন্তু লাল কালি দিয়ে লিখছি আর কিছু অংশ লিখছি সাদা কালি দিয়ে, কারণ কি আমরা জানি সাইনের যে সহগটা, সাইনের সহগটাই কিন্তু আমাদের বিস্তার। দেখো সাইনের সহগ, এই যে সাইনের সহগ কোনটুক, এইটুক, আর এই যে কজ এইটুক, এইটুক হচ্ছে সাইনের সহগ, তাহলে এইটুক হবে তোমার বিস্তার বা এ আর এর মান। এই টু, এ তো আমরা কমন নিচ্ছি, আমার টুটা ওই যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে টু আসে, তো এই টুটা এখান থেকে আমরা সামনে কমন নিয়ে চলে আসছি। তাহলে এই সূত্রটা কেমন দাঁড়ায়, এ আর সাইন টু পাই বাই ল্যামডা, তারপরে ভিটি। তাইলে এখানে আমরা মানগুলো বসাইলাম, মানগুলো বসাইলে তাহলে এ আর এর মানকে এখান থেকে মূলত বিস্তারটা বের করার জন্য আমরা লিখলাম, বিস্তারের সূত্র হচ্ছে টু এ আর ইকুয়াল টু টু এ কস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তো ভাই তোমরা হচ্ছে এই প্রত্যেকটা লাইনই ভালো করে মুখস্থ করে নেবা, যাতে অ্যাডমিশনে খুব সহজে অ্যান্সার করতে পারো। তোমাকে ধরো অ্যাডমিশনে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে ওয়াই ইকুয়াল টু 10 sin 50t কস 70 এক্স। দেখো এর মানে কি, এর মানে কিন্তু আলটিমেটলি এইটা হচ্ছে তোমার এর মান দেওয়া আছে, এই যে এই 50 এই জিনিসটা কিন্তু তোমার টু পাই বাই ল্যামডা ইন্টু ভি এর মান, আর এই যে 70টা, এই 70টা কিন্তু টু পাই বাই ল্যামডার মান। তো তুমি এইখান থেকে আরামসে ল্যামডার মান বের করতে পারবা না, ল্যামডার মান বের করতে পারবা। পরে এই ল্যামডার মানটা আবার এই যে এইখানে যদি বসাই দাও, বসাই দিলে এইখান থেকে তুমি ভির মান আরামসে বের করতে পারবে না। তো এই জিনিসগুলো তোমার কিন্তু এই অ্যাডমিশনে আসে, এই সূত্রগুলো, এর জন্য তোমরা লাইন বাই লাইন একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমরা এই যে ওয়াই ওয়ান বা ওয়াই টু এই দুইটার যে মান, এই দুইটা থেকে তোমার কি হয়েছে দেখি আমরা একটু, এখানে এমন হয়ে গেল কেন? হ্যাঁ দেখো, ওয়াই ওয়ান আর ওয়াই টুর মান এখানে কিন্তু ভিটি মাইনাস এক্স একটা টার্ম আছে, ভিটি প্লাস এক্স একটা টার্ম আছে, কিন্তু পরের পেজে এখানে যে লব্ধি তরঙ্গের সমীকরণ, এখানে যে এখানে কিন্তু শুধু ভিটি আছে, ভিটি মাইনাস এক্স বা প্লাস নাই। এর থেকে বোঝা যায় ভিটি প্লাস এক্স মাইনাস এক্স ওইটা কেমন ছিল, এরকম একটা তরঙ্গ যেটা যাচ্ছিল সেটা ছিল মাইনাস এক্স, আর যেটা এই দিক থেকে আসতেছিল সেটা ছিল প্লাস এক্স। তার মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, কিন্তু এটা কিন্তু শেষে স্থির তরঙ্গ, লব্ধি তরঙ্গটা স্থির তরঙ্গ হয়ে গেল না। লব্ধি তরঙ্গের স্থির তরঙ্গ হইল, স্থির তরঙ্গের ক্ষেত্রে ভিটি প্লাস মাইনাস এক্স থাকলো না, কিন্তু এই যে ভিটি প্লাস মাইনাস এক্স সম্বলিত রাশি না থাকার কারণে এইটা কিন্তু সে মুভ করবে না, তার মানে সে এইটা এরকমভাবে আগায় যাবে না বা এরকম করে আগায় আসবে না, একই জায়গায় সে আন্দোলিত হবে পর্যাবৃত্ত গতির মতো। তার মানে এটা কিন্তু কোনো অগ্রগামী তরঙ্গের সমীকরণ হইল না লব্ধি তরঙ্গটা ভাইয়া, স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গের যে সমীকরণটা, এটা কোনো অগ্রগামী তরঙ্গ না। এটা কি, এটা হচ্ছে নিজের জায়গায় থেকেই সে সরল ছন্দিত গতিসম্পন্ন হচ্ছে আন্দোলন দিচ্ছে, তাই না? তার মানে এই যে প্রত্যেকটা কণায় একটা করে
এই যে ধরো এই কণাটা তার নিজের জায়গায় শরৎসন্ধিত আন্দোলন করতেছে, এই কণাটা এইখানে করতেছে, এই সবুজ এর এই কণাটা এইখানে, মানে সবাই নিজের জায়গা থেকে শরৎসন্ধিত আন্দোলন করতেছে, কেউ কিন্তু আগিয়ে যাচ্ছে না, এক জায়গায় থাকতেছে। তাহলে আমরা এইখান থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারলাম যে এটা অগ্রগামী কোনো তরঙ্গ হবে না। এর সাথে একই সাথে কিন্তু আমরা এই যে লব্ধি বিস্তার এই টুক দেখেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি। কি সিদ্ধান্ত নিতে পারি দেখো, এইখানে কিন্তু শুধু এক্স রিলেটেড টার্ম আছে, তাই না? এক্স রিলেটেড টার্ম মানে এখানে তো এই যে এই বিস্তারটা তো সব জায়গায় সেম হবে, বিস্তারটা সব জায়গায় সেম হবে না? বিস্তার সব জায়গায় সেম হইলে এই যে এক্স, তার মানে এই এক্স এর মান বসাই দিলে এ আর দিয়ে তো তোমরা এই যে এই বিস্তারটা পাচ্ছি, তাই না? বিস্তারটা পাচ্ছি, এক্স এর মান বিভিন্ন বসালে এই বিস্তারটা পাবো, এই বিস্তারটা পাবো, তার মানে এই এক্স এর মানের উপর নির্ভর করে আমরা বিভিন্ন মানের বিস্তারগুলো, এই এক্স এর বিভিন্ন মান বসালে বিস্তারের বিভিন্ন আমরা মান পাবো। এক্স এর মান বসাইলে আমরা বিভিন্ন বিন্দুর বিস্তারের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পরের টপিক দেখি ভাই, পরের টপিকে কি আছে দেখো, নিষ্পন্দন বিন্দু আর সুস্পন্দন বিন্দু। নিষ্পন্দন বিন্দু কি, এ দেখো একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর উপরিপাতিত হওয়ার ফলে দেখো এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা কিন্তু তাদের বিস্তার সবসময় জিরো। তাদের বিস্তার যখন জিরো হয়, এই বিস্তার যখন জিরো হচ্ছে সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে আমাদের নিষ্পন্দন বিন্দু। আর যখন বিস্তার সুস্পন্দন বিন্দু, বিস্তার যখন সর্বোচ্চ হচ্ছে, দেখো এখানে কিন্তু বিস্তার সর্বোচ্চ, এই বিন্দুগুলোতে বা হচ্ছে এই বিন্দুগুলোতে কিন্তু বিস্তার সর্বোচ্চ, তখন তাদেরকে বলতেছি আমরা সুস্পন্দন বিন্দু। তো নিষ্পন্দন বিন্দু কখন পাওয়া যাবে? নিষ্পন্দন বিন্দু তখনই পাওয়া যাবে যখন বিস্তারের মান হবে জিরো। তাইলে এ আর এর মান জিরো, আমরা গত পেজের সমীকরণ পড়লাম না, এই যে এ আর এর সমীকরণ পড়লাম না, সেই সমীকরণ থেকে আমরা জিনিসগুলো দেখব। দেখো এখন বিস্তার যখন সর্বনিম্ন শূন্য হবে, এই যে এ আর এর মান শূন্য হবে, তখন এই যে সূত্রটা বসাইলাম, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো হইলেই তো নিষ্পন্দন বিন্দু পাবো। এটা ইকুয়াল টু জিরো হইলে আমরা এই প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখছিলাম যে এগুলো একটা আর একটাকে ওই পাশে নিয়ে গেলে কীভাবে হয়। তো কজের এইটুকে আমরা রাখলাম, এটা অন্য ইয়ে নেই, কসটুকে রাখলাম, এই যে টু একে ওই পাশে নিজে ভাগ করে দেবে, জিরো দিয়ে ভাগ হয়ে জিরোর নিচে চলে গেলে জিরোই হয় কিন্তু। তারপরে এইটুক রেখে কসকে ওই পাশে নিয়ে গেলাম, কসকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে একটা জেনারেল ফর্ম আসে, দেখো কেমন আসে, পাই বাই টু, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, তারপর আসবে 7 পাই বাই 2। এর মানে বোঝা যাচ্ছে পাই বাই টু বিজোড় পাই বাই 2 গুলা। তাইলে এটাকে বিজোড়কে সাধারণ সমীকরণ কীভাবে লেখে, 2n+1 পাই বাই 2 এটা আকারে লেখা যায়। এখন এখানে দেখো 2 পাই বাই ল্যামডা আর এক্স, আমরা যদি এক্স বা পার্থক্যের হিসাবে রাখি এক্সকে, এক্স যদি রাখি আর 2 পাই বাই ল্যামডা ওই পাশে গুণ করে দিই, তাইলে কি হয়, এটা গুণ হয়ে যায় ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, মানে একটা ল্যামডা বাই 4, 3টা ল্যামডা বাই 4, 5টা, তারপরে 7টা, মানে 1 3 5 7 9, তার মানে 2n+1 ল্যামডা বাই 4। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। লাস্টলি আমাদের মূলত এই লাইনটা মনে রাখলেই যথেষ্ট। আর সুস্পন্দন বিন্দু, সুস্পন্দন বিন্দু কখন হচ্ছে, যখন বিস্তার সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ পাইলে, তার মানে বিস্তার সর্বোচ্চ মান কত হইতে পারে, দেখো এই সূত্রে যদি বসাই, এই সূত্র থেকে বিস্তারের মান, এ আর এর বিস্তারের মান সর্বোচ্চ কখন হইতে পারে, যখন এইটা সর্বোচ্চ, এই কজের মান তো +-1 সর্বোচ্চ, তাহলে +-1 বসাইলে মানটা +-2 হয়ে যায়, তাহলে +-2 এইখান থেকে এখন আমরা সেমভাবে 2 দিয়ে ওই পাশে ভাগ করে দিলেই দেখো +-1 হয়। +-1 হইলে এখন কসটাকে ওই পাশে নিয়ে গেলে সেমভাবে ওই যে আমরা যারা বিপরীত ত্রিকোণমিতি পড়ছো তারা এই লাইনগুলো ভালো বুঝতেছো, এই যে এটা শূন্যটা পাই বা একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, এই 5টা পাই, এভাবে করলে তাহলে এটা সাধারণ সমীকরণ হচ্ছে এন পাই। তো এখন 2 পাই বাই ল্যামডা এটাকে ওই পাশে গুণ দিলে এক্স ইকুয়াল টু 0 পাই বাই 2, 2 পাই বাই 2, 3 পাই বাই 2, তারপর 4 পাই বাই 2, এভাবে আসতেছে। এভাবে আসলে শেষলে আমরা এটাকে সাধারণ সমীকরণ লিখতে পারি 2n পাই বাই 4। ধরো এটা আমরা একটু গতদিন আমরা দেখছিলাম না, n পাই বাই 2, তার মানে পাই বাই 2 আর n গুণিত, এভাবে কিভাবে লেখা যায়, এই জন্য জোর গুণিত পাই বাই 4 এর জোর গুণিতক আকারে লেখার জন্য আমরা এখানে 2 দিয়ে একটা ভাগ করে দিয়েছি আর এখানে 2 দিয়ে একটা গুণ করে দিয়েছি, 2n ল্যামডা বাই 4, তার জন্য আমরা এইভাবে লিখছি। তাহলে এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কখন আমরা নিস্পন্দন বিন্দু পাচ্ছি আর কখন আমরা সুস্পন্দন বিন্দু পাচ্ছি। তাইলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে প্রথম সুস্পন্দন বিন্দু, এই যে প্রথম সুস্পন্দন বিন্দু এটা কত দূরে আছে, এন এর মান 1 2, তারপরে দ্বিতীয় সুস্পন্দন বিন্দু কত দূরে আছে, এন এর মান 2 বসায় এগুলো কিন্তু বের করতে পারি। আবার নিস্পন্দন বিন্দুগুলো, প্রথম নিস্পন্দন বিন্দু, দ্বিতীয় নিস্পন্দন বিন্দু, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা করতে পারি। তো এইগুলো আমরা সামনে আরও ডিটেলসে আলোচনা করব। আচ্ছা দেখো ভাই, যখন নিস্পন্দন বিন্দুগুলো বের করবো আমরা, নিস্পন্দন বিন্দুগুলো বের করার ক্ষেত্রে এন এর মান, তোমার এন এর মান শুরু হবে কিন্তু এন এর মান 0 1, সরি
তাহলে এন এর মান 0 1 2 3 এরকম করে যাচ্ছে না? তাইলে তোমার যদি এখানে এই যে 500তম নিস্পন্দন বিন্দু বলতো, অথবা এখানে বলতো 500তম সুস্পন্দন বিন্দু, তাইলে কিন্তু এন এর মান কিন্তু 500 না, এন এর মান কত হইতো? এন এর মান হইতো 499। তাহলে এইখানে এন এর মান হইতো 499, মানে একটা ভ্যালু কম, যত তম বের বলবে তার থেকে একটা কম। তো দেখো ভাই, আমাদের ক্লাসটা শেষের দিক, এখানে আমরা আরও কয়েকটা জিনিস জানতে পারি। এই জিনিসগুলো হচ্ছে, এটা একটু আমি সরাই দিচ্ছি, সরাই দিয়ে এখানে আমি লিখবো জিনিসগুলো। দেখো এখানে আমরা আর একটা জিনিস হিসাব করতে পারি, পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর দূরত্ব। তার মানে এই যে একটা বিন্দু নিস্পন্দন বিন্দু, আর এই যে একটা বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো নিস্পন্দন বিন্দু ধরো এদের মধ্যবর্তী, ধরো বললো যে 3 নাম্বার আর 4 নাম্বার এই নিস্পন্দন বিন্দুর দূরত্ব, তার মানে এটা পরপর দুটো দূরত্ব হলো না, 99 এবং 100, 400 এবং 401তম, এভাবে বলতেই পারে। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলে আমরা কি করবো? এই যে x1 মাইনাস x2, মানে একবার যদি বলে 3 আর 4-এর মধ্যে বলে x3 বসাবো, আবার একবার x4 বসাবো, এভাবে করে তোমার হচ্ছে x3 x4, মানে কি এখানে 3 আর 4 এন এর মান বসাবো, 3 আর 4, 3 আর 4-এর মান বসাইলে তোমার হচ্ছে বিয়োগ করলে মানটা বের হয়ে যাবে। মান বের হইলে দেখবা যে এটা হিসাব করলে তোমার পরপর দুইটা, মানে ধরো 3 4 ক্রমিক হয়ে যাবে, 3 মানে 1 2 3, মানে 1 আর 2 2 আর 3, 3 আর 4 এরকম পরপর হয়ে যাবে। পরপর দুইটা নিষ্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হিসাব করলে দেখবা আসে তোমার λ/2। আবার যদি তুমি সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে হিসাব করে, এখানেও তুমি মান হিসাব করে দেখো, এই দেখো 0 থেকে পরপর দুইটা, 0 থেকে এই পরেরটা 1 আর 2-এর মধ্যে আছে তোমার π/2, তারপরে এই দুইটার মধ্যে আছে দুইটা π/2, এখানে একটা π/2, এখানে 3টা π/2, এখানে 2টা π/2, এদের মধ্যে বিয়োগ করলে কিন্তু একই আসে, মানে আছে 1 বলতে λ/2 আসে। তার মানে পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর দূরত্ব আর পরপর দুইটা সুস্পন্দন বিন্দুর দূরত্ব, এদের দুইটাই মান হচ্ছে λ/2 হবে, λ/2 হবে। তুমি এখন এই ওয়েভ থেকেই দেখতে পারো, দেখো এইখান থেকে শুরু করে এই সম্পূর্ণটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা না, তে এইখানে নিস্পন্দন বিন্দু আছে, এইখানে নিস্পন্দন বিন্দু আছে, দেখো পুরা ল্যামডাটার অর্ধেকে আছে না, তাহলে λ/2। আবার সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে হিসাব করো, সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে দেখো সুস্পন্দন বিন্দু কোথায়? এইখানে না, এইখানে বিস্তার সর্বোচ্চ, এইখান থেকে শুরু করে বা এইখান থেকে শুরু করে আবার এই যে এইখানেই তো তুমি সুস্পন্দন বিন্দুটা পাবা, বা এই যে এই বিন্দুতে এইটুক পরিমাণও কি λ/2 পরিমাণ না, কারণ দেখো এখানে অল্প একটু বাদ গেছে, এখানে অল্প একটু বাদ গেছে, মানে পুরো তুমি যদি এখানে এটা সুন্দরভাবে হিসাব করে নিয়ে আসো, এইটুক কেটে নিয়ে এসে এখানে বসাই দাও, তাহলে কি দেখো λ/2 হলো না? তার জন্য সুস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু দুইটাই কিন্তু λ/2। এখন যদি তোমাকে বলে পরপর দুইটা সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব, তাইলে কি এই যে পরপর প্রথমে এইটা আর প্রথমে এইটার মধ্যে দূরত্ব পরপর, মানে এক আর এক এক নিস্পন্দন আর সুস্পন্দন দূরত্ব, তো প্রথমটা দেখো বাদ দিলে π/4, সরি λ/4 আসে, আবার পরপর দুইটা, তার মানে দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা, তাই না? কারণ যদি এটা 1 নাম্বার নিস্পন্দন বিন্দু হয়, এটা 1 নাম্বার সুস্পন্দন বিন্দু, এটা 2 নাম্বার নিস্পন্দন, এটা 2 নাম্বার সুস্পন্দন বিন্দু, তাহলে এইটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব কত হবে? এরকম এভাবে হিসাব করে দেখো, প্রথমটা থেকে প্রথমটার দূরত্ব λ/4, দ্বিতীয়টার থেকে দ্বিতীয়টা যদি তুমি বিয়োগ করো λ/4ই আসবে, সবসময় λ/4 আসবে। এটা তোমরাও চাইলে হিসাব করে দেখতে পারো, λ/4 আসে। তুমি চিত্র থেকে বোঝার চেষ্টা করে দেখো, প্রথম নিস্পন্দন আর প্রথম সুস্পন্দন এই দুইটার দূরত্ব এইটুক, তাই না? আর সম্পূর্ণ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে হচ্ছে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা অতিক্রম করে। একটা ল্যামডার দেখো এইখান এই দেখো এইটুক আসলে তো λ/2 বা ল্যামডার অর্ধেক হয়, তারও অর্ধেক λ/4 হয়েছে না? তাহলে একটা নিস্পন্দন আর একটা সুস্পন্দনের মধ্যবর্তী দূরত্ব, তার জন্য λ/4। তো এই জিনিসগুলো এমসিকিউ অ্যাডমিশনে আসে ভাই, তোমরা এগুলো চাইলে দেখে রাখতে পারো, হ্যাঁ, একদম মুখস্থ করে রাখবা এগুলো, তাহলে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্ত ভাই, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো, তোমাদের কলেজে গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে। ধন্যবাদ ভাইয়া, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।